কলকাতার গরম আর গ্রীষ্মকাল। ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা রুদ্র জানালার বাইরে তাকিয়েছিল। গাড়ির ভেতরে এসি চলছিল, কিন্তু তার মনের ভেতরে এক অদ্ভুত রুক্ষতা, একাকিত্বের হাওয়া বইছিল। ৩২ বছর বয়স, বিয়ে হয়নি, কর্পোরেট জীবনে ব্যস্ততা এতটাই, নিজের জীবনের খুঁটিনাটি নিয়ে ভাবার সময় পর্যন্ত থাকে না। রুদ্রর বন্ধুরা প্রায় সবাই সংসার নিয়ে ব্যস্ত। হোয়াটসঅ্যাপে যখন পুরনো বন্ধুরা বউ ছেলের ফটো পাঠায়, রুদ্র কেবল রিয়্যাক্ট করে, নিজে কখনো আর ভালোবাসা খোঁজেনি। হঠাৎই তার ফোন বেজে ওঠে। স্ক্রিনে বাবা নামটা দেখে সিটিয়ে যায়। হ্যাঁ বাবা, বলো। এই পুজোয় তোমাকে নিয়ে পাত্রী দেখতে বেরোবো, আর কোনো অজুহাত চলবে না। কিন্তু বাবা, আমি তো। তুমি ৩২, আর কত সময় নেবে? আমরা ঠিক করেছি। কলটা কেটে যায়। রুদ্র জানে বাবা মার যুক্তি থেকে পালানো যায় না। সেদিন রাতেই এক ফাঁকে রুদ্র তার পুরনো বন্ধু সৌমিকের সঙ্গে দেখা করে। তুই বলছিস আমি একটা ভাড়ার প্রেমিকা রাখি? হ্যাঁ রে, এই শহরে এখন সব পাওয়া যায়, এমনকি মনের মতো প্রেমিকাও, যদিও সেটা কয়েকদিনের জন্য। সৌমিক তার ফোনে একটা অ্যাপ খুলে কিছু প্রোফাইল দেখায়, বেশিরভাগই আকর্ষণীয়, মডার্ন, স্মার্ট। রুদ্র দৃষ্টি আটকে যায় একটা মেয়ের প্রোফাইলে, স্নেহা। আই অ্যাক্ট লাইক ইউর গার্লফ্রেন্ড বাট উইথ অনেস্টি। সে যেন অন্যদের থেকে আলাদা, চোখে গভীরতা, মুখে একটা ব্যতিক্রমী সততা। রুদ্র ক্লিক করে বুকিং কনফার্ম করে ফেলে 7 দিনের জন্য। শর্ত ছিল স্পষ্ট, মেয়েটি তার পরিবারকে বিশ্বাস করাবে সে রুদ্রর প্রেমিকা। কোনো অতিরিক্ত আবদার বা শারীরিক সীমা অতিক্রম নয়। পেমেন্ট হবে নির্দিষ্ট সময় মতো। রুদ্র ভাবল, শুধু অভিনয় আর 7টা দিন, এর বেশি কিছু না। কিন্তু সে জানতো না এই 7টা দিন তার গোটা জীবনটাকে পাল্টে দেবে। রবিবার সকাল, সাউথ কলকাতার এক জনপ্রিয় ক্যাফে। সন্ধ্যায় আলো সেজে উঠেছে জায়গাটা। টেবিলের উপর জ্বলছে একটি সুগন্ধি মোমবাতি, পাশের চেয়ার খালি। রুদ্র একটু আগেই পৌঁছেছে। তার বুক ধুকপুক করছে। ভাড়া করা প্রেমিকা, শুনতে যত সহজ, বাস্তবে ব্যাপারটা তার জন্য কিছুটা অস্বস্তিকর। মনের মধ্যে দ্বন্দ্ব, এই মেয়েটা কেমন হবে, কতটা অভিনয় করবে। ঘড়িতে যখন 10:32 বাজে, ঠিক তখনই এক গলা শোনা গেল, রুদ্র। রুদ্র তাকিয়ে দেখে একটি মেয়ে, পরনে হালকা নীল কুর্তি, মুখে অল্প বেশ মেকআপ, কিন্তু চোখ দুটো যেন কিছু বলে, একরাশ সাহসী অথচ শান্ত। এই যেন কোনো অভিনেত্রী নয়, বরং খুব বাস্তব এক মানুষ। স্নেহা? রুদ্র জিজ্ঞেস করে। মৃদু হেসে স্নেহা চেহারে বসে। তার চোখে ছিল আত্মবিশ্বাস, কিন্তু কোথাও যেন একটা অব্যক্ত বেদনা। ক্যাফের ভেতরে ধীরে ধীরে কথাবার্তা শুরু হয়। তুমি জানো তো আমি কি চাইছি? একটা চুক্তির প্রেমিকা, 7 দিনের জন্য। অভিনয়, বিশ্বাসযোগ্যতা আর অনুভূতির সীমাবদ্ধতা। আমি সব জানি, স্নেহা উত্তর দেয়। তুমি এই কাজটা কেন করো? প্রশ্নটা করো না, স্নেহা হেসে বলে। কারণ আমি তোমাকে ভালোবাসতে আসিনি, শুধু অভিনয় করতে এসেছি। রুদ্র থমকে যায়। একটা মেয়ে এত ঠান্ডা গলায় এমন স্পষ্ট কথা বলতে পারে? তারা পুরো চুক্তিটা আলাপ করে নেয়। 7 দিন, দিনে দিনে 3 ঘন্টা সঙ্গ দিতে হবে। রুদ্রর বাবা মায়ের সামনে স্নেহা থাকবে তার প্রেমিকার ভূমিকায়, কোনো ঘনিষ্ঠতা ছাড়া, কেবল অভিনয়। পেমেন্ট আগাম 50%, বাকি শেষে। স্নেহা কথা বলে ঠান্ডা মাথায়, একবারের জন্য রোম্যান্স বা গা জড়ানো কথাবার্তা নেই। রুদ্র বুঝে যায় মেয়েটি নিজের কাজ জানে। কিন্তু ঠিক যখন সে বিদায় নিতে যাচ্ছে, স্নেহা হঠাৎ বলে, একটা কথা বলবো? বলো। তুমি কি জানো কোনো অভিনয়ের মধ্যে যদি অল্প একটু সত্যি ঢুকে পড়ে তখন কি হয়? রুদ্র একটু চমকে ওঠে। কি হয়? তখন অভিনয়টা বড্ড বেশি বাস্তব হয়ে যায়। এই লাইনটা বলে স্নেহা ক্যাফে থেকে বেরিয়ে যায়, আর রুদ্র স্তব্ধ হয়ে বসে থাকে। কফি ঠান্ডা হয়ে যায়, কিন্তু হৃদয়ের ভিতর যেন কিছু গরম হয়ে উঠছে। পুজোর ঠিক আগের সপ্তাহ, রুদ্র তার মা বাবার বাড়িতে ফিরে এসেছে, সঙ্গে স্নেহাও। প্ল্যান মাফিক পরিচয় দেওয়া হবে যে ওরা প্রেমিক প্রেমিকা।
বিয়ের আগেই পরিবার জানুক, এই ছিল মূল। রুদ্রর মা সরস্বতী দেবী প্রথম থেকে সন্দেহপ্রবণ। এত সুন্দর মেয়ে এ আবার কি করে রুদ্রকে ভালোবাসলো, মনে মনে ভাবেন তিনি। বাবা একটু ঠান্ডা প্রকৃতির, শুধু একবার বললেন, বেশ তো, মেয়ে শিক্ষিতা, শান্ত, তবে ভালোভাবে চিনে নিস রে বাবা। স্নেহা নিজের চরিত্রে এমনভাবে মিশে যায় যেন সে জন্ম থেকেই এই পরিবারের মেয়ে। সকালে উঠে মার সঙ্গে চা বানায়, সন্ধ্যায় বাবার ওষুধ খাওয়ার সময় মনে করিয়ে দেয়, রাতে রুদ্রর পাশে বসে বই পড়ে। রুদ্র বিস্মিত, এই কি সেই মেয়ে যে বলেছিল আমি শুধু অভিনয় করতে এসেছি? তবে এই অভিনয় এত বাস্তব কিভাবে হয়? এক রাতে স্নেহা আর রুদ্র একসাথে ছাদে বসে, চারিদিক পুজোর আলোয় ঝলমল করছে, আকাশে কাশফুল ভেসে বেড়ায়। স্নেহা বলে, তোমার মা খুব ভালো, বারবার নিজের হাত দিয়ে খাওয়াতে চান। আজ আমার চোখে জল এসেছিল। তুমি তো বলেছিলে অভিনয় করবে, তাহলে এত মন দিয়ে কেন করছো? রুদ্র প্রশ্ন করে। স্নেহা একটু চুপ করে থাকে, তারপরে বলে, জানি না, কখনো কখনো মানুষ মনের দরজা খুলে ফেলে বুঝে ওঠার আগেই। আমি শুধু জানি এই 7 দিনে কিছু স্মৃতি এমনভাবে তৈরি হচ্ছে যেগুলো আমি কোনোদিন ভুলতে পারবো না। রুদ্র এবার আর নিজেকে আটকে রাখতে পারে না। সে বলে, স্নেহা, তুমি যদি চাও তাহলে এই 7 দিনটাই না হোক চিরজীবনের হয়ে যাক। স্নেহা তাকায় রুদ্রর দিকে, চোখে জল কিন্তু ঠোঁটে হাসি। এই কথাটা তুমি চুক্তির বাইরে গিয়ে বলছো রুদ্র। আমি ভয় পাচ্ছি, কারণ আমি প্রতিশ্রুতি দিইনি ভালোবাসবো, কিন্তু তুমি আমার ভেতরে কিছু জাগিয়ে তুলেছ যা আমি বহুদিন দমন করে রেখেছিলাম। এতদিন ধরে যে ভালোবাসাটা তারা চেপে রেখেছিল, সেদিন তার প্রথম স্পর্শ ঘটে। কোনো চুম্বন নয়, কোনো শারীরিকতা নয়, শুধু 2 হাত একে অপরের দিকে এগিয়ে আসে। দুটি হৃদয়ের অদৃশ্য বন্ধনে বাধা পড়ে যায়। কিন্তু এই ভালোবাসার যাত্রা কি এত সহজ হবে? সকালবেলা বাড়িতে পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে। স্নেহা প্রতিদিনের মতো আজও রুদ্রর মাকে সাহায্য করছে, কিন্তু আজ সরস্বতী দেবীর মুখে যেন এক অদ্ভুত রুক্ষতা। রুদ্র ঘরে ঢুকতেই মা বলে, তোর সঙ্গে একটু কথা আছে। রুদ্র বুঝে যায় কিছু একটা হয়েছে। এই মেয়ে স্নেহা, সে কি আসলেই তোর প্রেমিকা? হ্যাঁ মা, কেন এমন বলছো? ওর সম্পর্কে আমি যা জেনেছি তুই শুনলে হতবাক হবি। রুদ্রর বুক কেঁপে ওঠে। মা ব্যাগ থেকে একটা কাগজ বের করেন। এই প্রোফাইলটা আমি অনলাইন থেকে পেয়েছি। এখানে লেখা আছে ও একজন পেইড গার্লফ্রেন্ড, মানে টাকা দিয়ে ও প্রেমিকা হওয়ার অভিনয় করে। রুদ্র থমকে যায়। এটা তো ঠিক, কিন্তু ও এটা কাউকে বলেনি, তাহলে মা কিভাবে জানলেন? তুই আমাদের এতটা ঠকালি রে রুদ্র। না না মা, আমি চাইনি তোমাদের আঘাত দিতে। মা চোখে জল নিয়ে বলেন, তুই কি জানিস সমাজ কি বলবে? মেয়েটা ভালো হতে পারে, কিন্তু ওর পেশাটা সমাজে গ্রহণযোগ্য নয়। রুদ্র অসহায়, আর সেই মুহূর্তে দরজার বাইরে দাঁড়িয়েছিল স্নেহা। সে সব শুনেছে, চোখে জল, গালে এক ফোঁটা কষ্ট, মুখে নিঃশব্দে হাসি। সে ধীরে ধীরে ঘরে ঢুকে শুধু বলে, আমি চলে যাচ্ছি। চুক্তির 7 দিন শেষ না হলেও তোমাদের সম্মান নষ্ট হোক, এটা আমি চাই না। রুদ্র কিছু বলতে চায়, কিন্তু স্নেহা তাকে থামিয়ে দেয়। তোমাকে ভালোবেসে ফেলেছিলাম রুদ্র, কিন্তু আমার ভালোবাসার কোনো দাম নেই, কারণ আমি সমাজের চোখে শুধু একটা ভাড়া করা প্রেমিকা। আমি জানি তোমার মা ঠিক বলেছেন, আমি কোনো ঘরের বউ হওয়ার যোগ্য নই। সে কাপা গলায় বলে, তুমি যদি কখনো সাহস করো সমাজের দেওয়াল ভেঙে ভালোবাসতে, তাহলে আমাকে খুঁজে নিও। আর তারপর স্নেহা বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। রুদ্র স্তব্ধ। মায়ের কথা, সমাজের ভয়, আর নিজের হৃদয়ের স্পষ্ট ধ্বনি সব মিলিয়ে সে বুঝতে পারে সে একটা বড় ভুল করে ফেলেছে। রুদ্র বসে আছে চুপচাপ ছাদে, আকাশের তারা গোনা আর তার হচ্ছে না। বুকের ভেতর কেবল একটাই কথা বাজছে বারবার, তুমি যদি কখনো সাহস করে সমাজের দেওয়াল ভেঙে ভালোবাসতে পারো, তাহলে আমাকে খুঁজে নিও। স্নেহা চলে গেছে, ঠিক যেমনটা সে বলেছিল, নীরবে গোপনে, নিজের অভিমান গায়ে মেখে। রুদ্র ভেবেছিল ভালোবাসা মানেই অনুভব, চোখে চোখে কথা, কিন্তু এখন বুঝেছে ভালোবাসা মানে সাহস। প্রেম শুধু দুজনের নয়, সমাজের মান্যতা না পেলে সে প্রেম অপমানের চাদরে ঢাকা পড়ে যায়। পরদিন সকালেই সে ফোন করে সৌমিককে।
স্নেহার ঠিকানা দে। সৌমিক একটু থেমে বলে, সে কাজ বন্ধ করে দিয়েছে রে। এখন কোথায় থাকে তাও ঠিক জানি না, তবে শোনা গেছে সে এখন একটা অনাথ আশ্রমে পড়ানো শুরু করেছে। রুদ্র এক মুহূর্ত সময় না নিয়ে বেরিয়ে পড়ে। গাড়ির গতি তার হৃদয়ের গতি ছাপিয়ে যায়। তার ভেতরের কণ্ঠ বলে, এই সমাজ যদি আমার ভালোবাসার পথ আটকে দেয় তবে সেই সমাজকেই চ্যালেঞ্জ জানাবো আমি। অনেক খোঁজাখুঁজির পর সে পৌঁছায় দক্ষিণ 24 পরগনার একটি ছোট্ট গ্রামে, একটি প্রাইমারি স্কুলের পাশে ছোট্ট অনাথ শিশুদের হোস্টেল। গেটের বাইরে জিজ্ঞেস করতেই এক বাচ্চা বলে, আপনি কি দিদির বন্ধু? স্নেহাদি তো ওদের গল্প বলাচ্ছেন ভেতরে। রুদ্র ভেতরে ঢোকে। হলঘরের এক কোণে বসে স্নেহা গোল করে বসে থাকা 10 থেকে 12 জন বাচ্চাকে মজা করে গল্প শোনাচ্ছে। এক রাজা ছিল, সে এক ভাড়া করা রানীর প্রেমে পড়েছিল, কিন্তু শেষমেশ বুঝেছিল ওই রানী তার রাজ্যের আসল রানী। বাচ্চারা হেসে উঠল, আর স্নেহা হঠাৎ রুদ্রকে দেখে থমকে যায়। তুমি এখানে? রুদ্র এগিয়ে যায়, তার চোখে কোনো দ্বিধা নেই। হ্যাঁ, আমি এসেছি। এইবার আর ভাড়ার কোনো গল্প নয় স্নেহা, আমি চাই তুমি আমার জীবনের স্থায়ী গল্প হও। স্নেহা কিছু বলতে পারে না, চোখে জল, বুকের ভেতর কান্না চেপে রাখা। রুদ্র সামনে হাঁটু গেড়ে বসে বলে, তুমি যদি চাও আমি আজই মায়ের সামনে দাঁড়িয়ে তোমার জন্য যুদ্ধ করব, কারণ আমি জানি তুমি ভাড়ায় এসেছিলে কিন্তু ফিরে যাচ্ছিলে ভালোবাসা দিয়ে, আর আমি সেটা হারাতে পারবো না। এই প্রথমবার কোনো মুখোশ ছাড়া, কোনো অভিনয় ছাড়া স্নেহা শুধু নিজের মতো করে কাঁদে। তার কান্নার মধ্যে ছিল ভালোবাসা, লজ্জা, অভিমান আর বিশ্বাসের অজস্র অনুভূতির ঢেউ। রুদ্র আর স্নেহা একসাথে ফিরে আসে কলকাতায়। ট্রেন থেকে নামার সময় স্নেহার চোখে জল, কিন্তু রুদ্রর চোখে ছিল অদ্ভুত এক দৃঢ়তা। এবার সে পিছনে ফিরবে না। রাত্রে বাড়ি ফিরে রুদ্র প্রথমে নিজের মাকে ডাকে। মা, তোমার সঙ্গে কিছু জরুরি কথা আছে। সরস্বতী দেবী ছেলেকে দেখে অবাক হন। তার পাশে আবার দাঁড়িয়ে আছে সেই মেয়েটি, স্নেহা। মুখে কোনো মেকআপ নেই, পরনে সাদা সালোয়ার কামিজ, কিন্তু চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস। তুই আবার ওকে নিয়ে এলি? সরস্বতী দেবী ক্ষুব্ধ। রুদ্র সামনে এসে বলে, হ্যাঁ মা, আমি তাকে ভালোবাসি। সে একজন ভাড়া করা প্রেমিকা ছিল ঠিকই, কিন্তু সেই পরিচয়ের আড়ালে লুকিয়েছিল একজন শিক্ষিতা, সাহসী, আত্মসম্মানী মেয়ে, যে নিজের অতীত নিয়ে লড়াই করে টিকে থেকেছে, আর এখন নিজের চেষ্টায় এতগুলো অনাথ শিশুকে পড়ায়, মানুষ করে। স্নেহা তখন মাথা নিচু করে বলছে, আমি জানি আপনি আমাকে মেনে নেবেন না, কারণ আমি যে পথে চলেছি তা সমাজে গ্রহণযোগ্য নয়, কিন্তু একটা কথা বলি, রুদ্রর ভালোবাসা আমাকে বিশ্বাস শিখিয়েছে। আমি কোনো অভিনয়ের মধ্যে ছিলাম না, আমি শুধু একটা সুযোগ খুঁজছিলাম জীবনটাকে নতুন করে গড়ার, আর রুদ্র ছিল সেই আলো। সরস্বতী দেবী কিছুক্ষণ চুপ থাকেন, তার চোখে জল চলে আসে। তুই কি জানিস মেয়ে, মা হওয়া কেমন কঠিন? ছেলের জন্য এমন একটা মেয়েকে ভাবতে পারা, সেটা কি এত সহজ? স্নেহা মাথা নিচু করে, কিন্তু মা বলতে থাকেন, আমি যদি আমার ছেলের মুখে আজ সাহস আর ভালোবাসা দেখতে পাই, যদি দেখি তুই আর অভিনয় করছিস না, বরং সত্যিই ওর পাশে থাকতে চাইছিস, তাহলে আমি মা হয়ে আমার ছেলের ভালোবাসার পাশে দাঁড়াবো না তো কে দাঁড়াবে? স্নেহা মাথা তোলে, চোখ দিয়ে জল পড়ছে, কিন্তু ঠোঁটে এক টুকরো হাসি। সরস্বতী দেবী এগিয়ে এসে তার হাতে হাত রাখেন। তুই শুধু ওর প্রেমিকা না, তুই আমার ছেলের সম্মান, আর আজ থেকে আমার মেয়েও। রুদ্র পেছনে দাঁড়িয়েছিল, সে এগিয়ে এসে স্নেহার কাঁধে হাত রাখে। এই প্রথম কোনো চুক্তি নয়, কোনো রোল প্লে নয়, এটা ছিল বাস্তব প্রেমের প্রথম স্বীকৃতি। 2 মাস কেটে গেছে। রুদ্র আর স্নেহার সম্পর্ক এখন আর লুকোনো কিছু নয়, পরিবারের সম্মতি মিলেছে, বন্ধুরাও ধীরে ধীরে স্বীকার করে নিয়েছে, আর সমাজ তো চুপই, যেমন সবসময় থাকে। রুদ্র আর স্নেহা মিলে সিদ্ধান্ত নিয়েছে বড় কোনো অনুষ্ঠান নয়, ছিমছাম ঘরোয়া এক বিয়েতে তারা শুরু করবে নতুন জীবন। বিয়ের দিন স্নেহা যখন শাড়ি পরে আয়নার সামনে দাঁড়ায়, তার চোখে তখনও অবিশ্বাস। আমি কি সত্যি এই জীবনটা পাচ্ছি? একটা সময় যেদিন আমি নিজেকে ভাড়া ভাবতাম, আজ সেই আমি কারো স্থায়ী হয়ে যাচ্ছি। রুদ্র পেছন থেকে এসে কানে কানে বলে, আজ থেকে তুমি আমার প্রেমিকা নও,
তুমি আমার জীবন সঙ্গিনী, কোনো চুক্তিতে নয়, হৃদয়ের চিরস্থায়ী বন্ধনে। বিয়ের পর একটা ছোট্ট রিসেপশনে রুদ্র মাইক্রোফোনে দাঁড়িয়ে বলে, অনেকেই প্রশ্ন করেছে আমি কেন একজন ভাড়া করা প্রেমিকাকে বিয়ে করলাম। আমি তাদের শুধু একটাই কথা বলবো, ভাড়া করা যায় শরীর, সময়, কিন্তু আত্মা আর ভালোবাসা যদি কেউ নিঃস্বার্থে দেয়, সেটাই তো আসল সম্পর্ক। স্নেহা আমার জীবনের সেই সবচেয়ে আসল, সবচেয়ে সৎ মানুষ। লোকজন চুপ, কেউ চোখের জল লুকায়, আবার কেউ করতালি দেয়। স্নেহা পাশ থেকে হেসে বলে, তুমি ভাড়া করেছিলে অভিনয়ের জন্য, আর আমি ভুল করে দিয়ে ফেলেছিলাম ভালোবাসা। আজ বুঝলাম ওই ভুলটাই ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর সত্যি। রুদ্র আর স্নেহা একে অপরের হাত ধরে দাঁড়িয়ে থাকে। কোনো আর্টিফিশিয়াল রোমান্স নয়, কোনো অভিনয় নয়, এ ছিল ভালোবাসার এক সাদা পৃষ্ঠা, যেখান থেকে নতুন জীবন শুরু হয়। 6 মাস পর স্নেহা সেই অনাথ শিশুদের স্কুলে আবার ফিরে যায়, এবার নিজের পরিচয়, রুদ্র স্ত্রী হিসেবে, শিক্ষিকা হিসেবে, আর একজন সত্যিকারের নারী হিসেবে। তাকে দেখে বাচ্চারা দৌড়ে আসে, স্নেহাদি, তোমার রাজপুত্র কি আজ এসেছে? স্নেহা হেসে বলে, হ্যাঁ, ও এখন আমার রাজপুত্রই না, আমার স্থায়ী সঙ্গী। দূরে দাঁড়িয়ে রুদ্র দেখে যে মেয়েটিকে সে একদিন ভাড়া করেছিল, সেই মেয়েটি আজ তার জীবনের সবচেয়ে অমূল্য সম্পদ। ভাড়া করা প্রেমিকা, এক সম্পর্কের গল্প যেখানে অভিনয় থেকে জন্ম নেয় সত্যিকারের ভালোবাসা, সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে গড়ে ওঠা এক শক্তিশালী বন্ধন। আজকের কাহিনীটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি কাহিনীর সাথে। নমস্কার।